আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করতে চাই বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট নিয়ে। অবশ্যই এটাকে আরেকটা নামেও বলা যায়, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। সো হোয়াট হ্যাপেন্স হিয়ার? অ্যাকচুয়ালি এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে প্রোস্টেট গ্ল্যান্ড আছে সেটার আমরা যেই ট্রানজিশনাল যেই জোনটা দেখি সেই জোনের এখানে আমরা আসলে দেখি হাইপারপ্লাসিয়া হচ্ছে। বেসিক্যালি এখানে আমরা দেখি যে এখানে যে স্ট্রোমাল টিস্যু থাকে এবং এখানে যে স্ট্রোমাল টিস্যু থাকে এবং এখানে যে আমাদের এপিথেলিয়াম থাকে বা এপিথেলিয়াল টিস্যু, দুইটা জায়গাতেই আসলে আমরা দেখি হাইপারপ্লাসিয়া হচ্ছে, দুইটা ইনভলভমেন্টই থাকে। এবং হোয়েন দিস হ্যাপেন্স, সো আমরা এখানে দেখি যে প্রোস্টেট গ্ল্যান্ডটা এনলার্জড হয়ে গেছে। সো যখন প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জড হয়, সমস্যা হচ্ছে ব্লাডার নেক আস্তে আস্তে অবস্ট্রাক্টেড হতে থাকে এবং ইউরেথ্রার একটা পার্টও তো আমরা জানি, তার প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা, সেটাও আসলে অবস্ট্রাক্টেড হতে থাকে। সো এই জন্য পেশেন্টের আসলে কিছু পার্টিকুলার সিমটমস অ্যারাইজ করা শুরু করে। সাধারণত দেখা যাচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট এবং এই টাইপের কন্ডিশনগুলো সাধারণত একটু বয়স্ক মানুষের ক্ষেত্রে বেশি হয়। সাধারণত মোস্ট অফ দ্য টাইমস যাদের বয়স 50-এর বেশি তাদের ক্ষেত্রে সিমটম অ্যাপিয়ার করা শুরু করে। 50 বছরের আগে সিমটম ইউজুয়ালি আসলে আমরা এক্সপেক্ট করি না। এবং দেখা যাচ্ছে যে যাদের বয়স 80 বছর পার হয়ে গেছে, এই পপুলেশনের অ্যারাউন্ড 80%, মানে টোটাল 100টা লোক যদি বের করি যাদের বয়স 80-র উপরে, অ্যাটলিস্ট 80% মানুষের মধ্যে আমি দেখবো যে তার বিপিএইচ আছে। সো 50 বছরের উপর থেকে শুরু হয়, বাট 80 বছরের উপরে গেলে অলমোস্ট 80% পপুলেশনই আমরা দেখবো যে তাদের বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট অ্যাকচুয়ালি প্রেজেন্ট করে। সো দিস ইজ এ হিউজ প্রবলেম বলতে অলমোস্ট খুবই মেজর একটা ডেমোগ্রাফি নিয়ে আমরা এখানে ডিল করতেছি। সো পেশেন্টের প্রেজেন্টেশন আসলে কেমন হয়? সো যেহেতু এখানে আসলে আমাদের ব্লাডার নেকটা অবস্ট্রাক্টেড হচ্ছে বা প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা অবস্ট্রাক্টেড হচ্ছে, এটার জন্য আমাদের যে সিমটমগুলো আসে এটাকে আমরা আসলে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের স্টোরেজ প্রবলেম, লাইক কিডনি থেকে ইউরেটার হয়ে যখন ইউরিনটা আসতেছে ব্লাডারে জমা হচ্ছে, ডিউ টু দ্য অবস্ট্রাকটিভ নেচার অফ দিস ডিজিজ, এখানে আসলে ব্লাডার আস্তে আস্তে একটু ইরিটেটেড হয়ে যায় এবং সেখান থেকে কিছু আমরা স্টোরেজ রিলেটেড কিছু সিমটমস অ্যারাইজ করতে দেখি। তাহলে একটা হচ্ছে স্টোরেজ প্রবলেম। একটা প্রবলেম আমরা দেখি ভয়েডিং রিলেটেড প্রবলেম, যেই মোমেন্টে সে আসলে মিকচিউরেট করে, অ্যাট দিস মোমেন্ট ডিউ টু অবস্ট্রাকশন তার কিছু প্রবলেম হয়, অবস্ট্রাকটিভ কিছু রিজনে। সো এখান থেকে আমাদের কিছু ভয়েডিং প্রবলেম আসে। আর একটা হচ্ছে তার মিকচিউরেশন শেষ, তারপর একটা প্রবলেম হয়। তাহলে একটা হচ্ছে পোস্ট মিকচিউরেশন। তাহলে এখানে আমি আবার বলি, সেটা হচ্ছে ভয়েডিং প্রবলেমটা অ্যাকচুয়ালি অবস্ট্রাকশনের কারণেই মোস্টলি হচ্ছে, তাহলে একটা অবস্ট্রাকটিভ প্রবলেম। আর স্টোরেজ প্রবলেমটা মোস্টলি অ্যাকচুয়ালি ডিউ টু ইরিটেশন। সো প্রথম স্টোরেজের প্রবলেম বলি। স্টোরেজের আমাদের প্রবলেমগুলো কি? একটা প্রবলেম হচ্ছে পেশেন্টের এখানে আমরা দেখি যে আর্জেন্সি ডেভেলপ করে। একটা হলো আর্জেন্সি ডেভেলপ করে। আর্জেন্সি মানে কি? প্রস্রাবের চাপ আসছে, এক্ষুনি যাইতে হবে, ধরে রাখতে পারতেছি না, ইরিটেশন থেকে আর্জেন্সি ডেভেলপ করে। এবং যখনই আর্জেন্সি হচ্ছে এদের ক্ষেত্রে আমরা আরও দেখি যে ফ্রিকোয়েন্সিও বেড়ে যায়, কারণ যেহেতু তাদের আসলে ইনকমপ্লিট ভয়েডিং হয়। সো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সে বারবার ফিল করে, যেহেতু ইরিটেশন হচ্ছে বারবার ফিল করে, আর্জ ফিল করে। সো ফ্রিকোয়েন্সিটা খুব বেশি বেড়ে যায়। তাহলে একদিকে আর্জেন্সি বাড়তেছে, আরেকদিকে আমরা দেখতেছি ফ্রিকোয়েন্সি বাড়তেছে। আরেকটা হচ্ছে আমরা দেখি আর্জ ইনকন্টিনেন্স। সেটা কি? যখনই তার প্রস্রাবের চাপ আসে, সে যদি সাথে সাথে বাথরুমে যেতে না পারে, তার একটা ইনকন্টিনেন্স ডেভেলপ করে, এটা আর্জের সাথে রিলেটেড। সো দিস ইজ আর্জ ইনকন্টিনেন্স। তাহলে একদিকে আর্জেন্সি হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে, আর্জ ইনকন্টিনেন্স হচ্ছে, অ্যান্ড ফাইনাল কথা হচ্ছে ইনকমপ্লিট। সে দেখে যে তার একটা ইনকমপ্লিট এমটিং হচ্ছে। সো কেন ইনকমপ্লিট এমটিং? কারণ ব্লাডার নেক যেহেতু অবস্ট্রাক্টেড হয়ে আছে, পুরো ব্লাডারটা ড্রেন করতে পারে না। সো এই জন্য এতগুলো প্রবলেম হয়। নেক্সট হচ্ছে অবস্ট্রাকটিভ বা ভয়েডিং রিলেটেড প্রবলেম। ভয়েডিং রিলেটেড প্রবলেমগুলো আসলে কীরকম? লাইক সে যখন ইউরিনটা জাস্ট পাস করতে চাইতেছে, একদম ইনিশিয়েশন, তো সেইখানে তার একটা হেজিটেন্সি থাকে। হেজিটেন্সিটা কীরকম? যে সে জাস্ট মিকচুরেট করতে যাচ্ছে, বাট একটু ফোটা ফোটা করে শুরু হচ্ছে, একবারে ফ্লোয়ের সাথে আসতেছে না, একটু হেজিটেশন হয়, তো একটা হেজিটেন্সি থাকে। এবং যেই ফ্লোটা হয় মিকচুরেশন ফ্লো ভেরি উইক, হ্যাঁ, ভেরি উইক ফ্লো। আবার যখন তার জাস্ট শেষের দিকে টার্মিনাল পিরিয়ডে চলে আসে, সেই সময় একটা ড্রিবলিং হয়। তাহলে এখানে আমরা দেখি টার্মিনাল ড্রিবলিং।
তাহলে কি বললাম, একটা হেজিটেন্সি থাকে, ফ্লোটা খুবই উইক, একটা টার্মিনাল ড্রিবলিং এখানে আমরা আসলে দেখতে পাই। আচ্ছা, ইনকমপ্লিট এমটিংটা আসলে ভয়েডিংয়ের মধ্যে বলা উচিত, এটা স্টোরেজের মধ্যে বলবো না। ইনকমপ্লিট এমটিংটা এটা আসলে ভয়েডিংয়ের মধ্যে হবে, এটা আমি একটু মিস্টেক করে ফেলছি, বাট ইনকমপ্লিট এমটিং তাহলে এখানে হবে, কারণ যেহেতু আসলে অবস্ট্রাকশন আছে। আচ্ছা, পেশেন্টের আরেকটা খুব কমন সিমটম থাকে, যেটা আমরা খুব সহজে ডায়াগনোসিস করে ফেলি, সেটা হচ্ছে নকচুরিয়া। সো নকচুরিয়াটা আসলে স্টোরেজ রিলেটেড প্রবলেম, ইরিটেশন থেকে এটা হয়। সো এই ফিচারটা থাকতেছে। আর একটা হচ্ছে পোস্ট মিকচুরেশন প্রবলেম। এটা কি, পেশেন্টের ড্রিবলিং হয়, পোস্ট মিকচুরেশন ড্রিবলিং, লাইক তার প্রস্রাব করা শেষ, এরপরও ফোটায় আসতে থাকবে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো তার অ্যারাইজ করে। এটা হচ্ছে ডিউ টু বিনাইল এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। বাট এই কন্ডিশনের কিছু কমপ্লিকেশনস আছে, কমপ্লিকেশনসগুলো কি? সো কমন কমপ্লিকেশনের মধ্যে একটা হচ্ছে ইউটিআই। যেহেতু এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ইউরিনারি রিটেনশন হয়, ইউরিন ইজ এ ভেরি গ্রেট কালচার মিডিয়া ফর দ্য ইকোলাই বা এই ধরনের যত ব্যাকটেরিয়া আছে। সো এই সব পেশেন্টের ক্ষেত্রে ইউটিআই খুব কমনলি হয়, বা তাদের ক্ষেত্রে আমরা কমনলি ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন নিয়ে ডেভেলপ করতে দেখি, বা কমন যে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা খুব ফ্রিকুয়েন্টলি আসলে দেখি। তাহলে ইউটিআই ভেরি মাচ কমন, ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন ভেরি মাচ কমন আমরা আসলে এখানে দেখতে পাই। আরেকটা কি হয়, ইউরিনারি রিটেনশন। সো এইগুলো আমরা আসলে খুব কমনলি পেশেন্টে আসলে অ্যারাইজ করতে দেখি। এখন একটা পেশেন্টের যদি বিনাইল এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, আমরা পেশেন্টকে অ্যাসেস করবো কীভাবে? সো আমাদের অ্যাসেস করার জন্য আমরা একটা কাজ করতে পারি। ফর অ্যাসেসমেন্ট আমরা একটা ইউরিনারি ডিপস্টিক করলাম, সাধারণত কোনো ইনফেকশন যদি থাকে, হ্যাঁ, লিউকোসাইট এস্টারেস বা নাইট্রাইট, হ্যাঁ, এগুলো আমরা চেক করতে পারি। সো ইউরিনারি ডিপস্টিক আমরা আসলে করতে পারি। পেশেন্টের এর পাশাপাশি ইউরিন আরএমই, হ্যাঁ, সেটাও আমরা করতে পারি। রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন এগুলো আমরা করলাম, একটা কালচার সেন্সিটিভিটি করলাম যদি ইনফেকশন থাকে। এর পাশাপাশি দেখা যাচ্ছে তাদের ইউরিনারি যে ফ্রিকোয়েন্সি সেইটাকে আমরা আসলে একটা চার্ট তাকে মেনটেন করতে বলবো, যে আপনি আসলে কতবার যাচ্ছেন এটা চার্ট মেনটেন করেন, কতটুকু কী হলো। আর একটা হচ্ছে আমরা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনটা আমরা একটু চেক করব। সো মোটা দাগে ফর অ্যাসেসমেন্ট এইগুলো আমরা আসলে করে থাকি। এখন এই অ্যাসেসমেন্ট ওভারঅল সিমটম এবং এইগুলো সব কিছু মিলায় পেশেন্টের যে অ্যাসেসমেন্টটা আমরা করি, সেখানে আমরা একটা স্কোরিং সিস্টেম ইন্ট্রোডিউস করি। স্কোরিংটা হচ্ছে IPSS। তাহলে এই IPSS স্কোরিংয়ে আমাদের 3টা ধাপ আমরা বলি। একটা হচ্ছে 0 থেকে 7, 8 থেকে 19, 20 থেকে 30। যদি 7-এর মধ্যে হয় তাহলে এটাকে বলি মাইল্ড, 8 থেকে 19 হলে এটাকে বলি মডারেট, আর যদি আমাদের 20 থেকে 35, এটা 35 হবে, 20 থেকে 35 যদি হয় সেটাকে আমরা বলি সিভিয়ার কন্ডিশন। তাহলে আমাদের এই স্কোরিং সিস্টেমটা এইভাবে আমরা আসলে আইডেন্টিফাই করি, এবং এইটার উপর বেস করে ট্রিটমেন্টটা আসে। সেটা কি, যদি এটা মাইল্ড অবস্থা হয় আমরা আসলে অবজার্ভ করি, আমরা এখানে কোনো ট্রিটমেন্ট দিই না, আমরা এখানে পেশেন্টকে রেগুলার অবজারভেশনে রাখি, কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করলো কিনা সেগুলো চেক করতে পারি, বাট ইউজুয়ালি অবজারভেশনে থাকে, এখানে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না। যদি মডারেট হয় 8 থেকে 19 এরকম থাকে, যদি মডারেট হয়, ইন দ্যাট পেশেন্ট আমরা আসলে α1 ব্লকার টামসুলোসিন ইউজ করি। টামসুলোসিন ভেরি গুড এজেন্ট, খুব ভালো কাজ করে, বাট এটা কিছু সাইড ইফেক্ট আছে। দেখা যাচ্ছে ডিজিনেস হইতে পারে, পোস্চুরাল হাইপোটেনশন ডেভেলপ করতে পারে, রেট্রোগ্রেড ইজাকুলেশন হইতে পারে, তারপরে দেখা যাচ্ছে অনেক পেশেন্টের ক্ষেত্রে ড্রাই মাউথ হতে পারে, ডিপ্রেশন হইতে পারে। সো এগুলো একটু মাথায় রাখবো, যে ড্রাই মাউথ, ডিপ্রেশন, তারপরে হচ্ছে ডিজিনেস, পোস্চুরাল হাইপোটেনশন, এইগুলা ফর আলফা ব্লকার হইতে পারে। আর যদি সিভিয়ার কেস হয় আমরা আলফা ব্লকার দিব, তার সাথে সাথে 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর অ্যাড করে দেব। সো 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর, এটা আসলে আমাদের আছে ফিনাস্টেরাইড। আলফা ব্লক হচ্ছে টামসুলোসিন, আর 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর হচ্ছে আমাদের ফিনাস্টেরাইড। ফিনাস্টেরাইডটা আসলে টেস্টোস্টেরনের ডিহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট করার যে প্রসেসটা সেটাকে বন্ধ করে দেয়।
বিকজ ওই কনভার্সনের জন্য 5 আলফা রিডাক্টেজ এনজাইমটা আসলে দরকার। সো যখন এটা না থাকে টেস্টোস্টেরন থেকে ডিহাইড্রো টেস্টোস্টেরনে কনভার্ট হইতে পারে না, হুইচ ইজ অলমোস্ট 10 টাইমস মোর পোটেন্ট দ্যান টেস্টোস্টেরন। এখন এই যে ডিহাইড্রো টেস্টোস্টেরন ওটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্টের সাথে একদম ডিরেক্টলি জড়িত। সো ওটাকে যদি ব্লক করে দেওয়া হয় ড্রামাটিক ইম্প্রুভমেন্ট হয়। তবে হ্যাঁ, ফিনাস্টেরয়েড দেওয়ার পরে অ্যাটলিস্ট আমাদের 6 মাস ওয়েট করা উচিত, অ্যাটলিস্ট 6 মাস ওয়েট করা উচিত, বিকজ মানে প্রপার মানে ইম্প্রুভমেন্ট হচ্ছে কি না ফিনাস্টেরয়েডের জন্য এটা বুঝতে গেলে অ্যাটলিস্ট 6 মাস ওয়েট করা লাগবে। কারণ প্রথম 6 মাস কিছু নাও মনে হতে পারে যে খুব একটা চেঞ্জ হয়তো বা আসা নাই। সো এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন মনে করি একটা পেশেন্টের সিভিয়ার কেস, 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটরও পায়, আলফা ব্লকারও পায়, এবং মোটামুটি এটা লম্বা সময় পার হয়ে গেছে বা খুবই সিরিয়াস কন্ডিশন, তখন আমরা সার্জারি চিন্তা করতে পারি। সাধারণত সার্জারি আমরা কি করি, TURP, ট্রান্স ইউরেথাল রিসেকশন অফ দ্য প্রোস্টেট। সো এটা হচ্ছে আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সো আমাদের বিনাল এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট থেকে আসলে মোস্টলি কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে একটা সিনারি দেওয়া থাকবে যেখান থেকে আমাকে ডায়াগনোসিস করতে হবে, এবং এরপরে ট্রিটমেন্ট কি করব, অ্যাসেসমেন্ট কিভাবে করব, স্কোরিং অনুযায়ী এইটা আসলে প্রশ্ন আসবে। এখন কোনো জায়গায় এই যে অবজার্ভ করতে হবে, আমরা তো চোখ বন্ধ করে তামসুলুসিন দাগাই দিয়ে আসবো, কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 0 থেকে 7 অবজার্ভ করতে হয়। সো এখানে একটা মানে ইয়ে থাকে, কোশ্চেন থাকে কোন ড্রাগ দিব, হ্যাঁ কোন স্কোরিংয়ে কোন ড্রাগ দিব, আসল কোশ্চেন আসলে এখান থেকেই। বাট আরেকটা সিনারিও থাকতে পারে যে ইনকন্টিনেন্সের একটা সিনারিও দেওয়া থাকলো, বলবে যে এই ইনকন্টিনেন্সটা কেন হলো, কারণ ইনকন্টিনেন্স যেমন আর্জ ইনকন্টিনেন্স হইতে পারে, ইউটিআই থেকে ইনকন্টিনেন্স হইতে পারে, পেলভিক ফ্লোরে উইকনেস থাকলে ইনকন্টিনেন্স হইতে পারে। ইনকন্টিনেন্সের কিন্তু অনেকগুলো রিজন আছে। সো দেখা যাচ্ছে এটা কি ডিউ টু বিনাল এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট তার ইনকন্টিনেন্স হলো কিনা, এটাও একটা প্রশ্ন হইতে পারে। সো সাধারণত আমরা এই ধরনের কোশ্চেন আসতে দেখি। বাট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্কোরিং সিস্টেম, যে স্কোরিং সিস্টেম এটা যদি আমাদের মাথায় থাকে, এই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা যদি বলে আসতে পারি, দ্যাট উইল বি দ্য পারফেক্ট আনসার। সো মোটা দাগে এইভাবে প্রশ্নটা আসে। সো এই ছিল মোটামুটি আমাদের বিনাল এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।